দিল্লির একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। বাবা আর ছেলে ঘরে ঢুকে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছিল। দেখুন কিভাবে ঘর থেকে টেনে বার করে আনা হচ্ছে, একবার দেখুন ভালো করে। দিল্লি লক্ষ্মীনগর, লক্ষ্মীনগর, একেবারে শিউরে ওঠার মতো ফুটেজ দেখছেন কিভাবে টেনে নিয়ে আসছে। এবং এর পরের ফুটেজ আরো মারাত্মক। টেনে নিয়ে আসার পর, সবাই মিলে টেনে নিয়ে আসার পর রাস্তায় ফেলে জামা কাপড় খুলে মারধর। এই দেখুন আশপাশে অনেকেই আছে, কিন্তু কেউ এগিয়ে এলেন না, কেউই এগিয়ে এলেন না। এমনকি পুলিশও আছে তার সামনেই, যুবককে এভাবে মারধর। এভাবে মারা হচ্ছে দেখেও পুলিশ ছাড় দিয়ে দিল, দাঁড়িয়ে দেখছে। কিন্তু কেন এভাবে মারা হচ্ছে আর পুলিশ কি কোনো পদক্ষেপই করলো না? কারণ এখন তো ভিডিও ভাইরাল, এবার তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, কি হয়েছিল, কেন এভাবে মারা হচ্ছে? যারা মারলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হয়েছে? অথবা দেখো, এই ঘটনা গত 2 জানুয়ারির লক্ষ্মীনগর এলাকার, এবং সেখানে রাজেশ গর্গ যে ভিকটিম, যাকে দেখা যাচ্ছে ভিডিওতে টেনে নিয়ে আসা হচ্ছে এবং মারধর করা হচ্ছে, সেই রাজেশ গর্গের বাড়িতে একটি জিম অপারেট করে। সেই জিমের অপারেট করা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব, এবং সেখানে রাজেশ গর্গ তার অভিযোগ যে সতীশ যাদব, যাকে ভিডিওতে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গী সাথীরা তারা বাড়িতে চড়াও হয়, টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে আনে, রাস্তায় ফেলে একেবারে পোশাক খুলে মারধর করে এই ব্যক্তিকে। এবং সেখানে আরো গুরুতর অভিযোগ হচ্ছে যে যখন তার ছেলে বারবার করে পুলিশে ফোন করছে, তখন সতীশ যাদব, বিকাশ যাদবরা যখন মারধর করছে রাজেশ গর্গকে, তখন তার ছেলে পিসিআর কল করছে। সেই সময় পুলিশের কাছে পিসিআর কল করার পরেও প্রায় 1 ঘন্টা সময় পুলিশ সেখানে আসেনি, তাকে সেইভাবেই রাস্তায় ফেলে মারধর করা হয়। রাস্তার আশেপাশের লোকজনেরা গোটা ঘটনা দেখে, কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। তারপরে অবশ্য পুলিশ আসে, এবং এখনো পর্যন্ত ডিসিপি ইস্ট যেটা জানিয়েছেন যে বিএনএসএস এর বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত সতীশ যাদব, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও বাকিরা যারা এই গুন্ডাগর্দি এবং এই মারধরের ঘটনায় অভিযুক্ত তারা এখনো পলাতক। তাদের খোঁজে টিম গঠন করা হয়েছে। ধন্যবাদ মৈত্রী। আরো একটি খবর দিল্লি থেকেই। জেলেই থাকতে হবে উমর খালিদ, শারজিল আলমকে, অর্থাৎ তাদের জামিন হলো না। সুপ্রিম কোর্ট খারিজ করে দিল উমর খালিদের জামিন। শারজিল ইমামের জামিনের আর্জিও খারিজ। 2020 দিল্লি হিংসা মামলায় 2 অভিযুক্ত, তাদের জামিন দিল না সুপ্রিম কোর্ট। মৈত্রী, আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, শারজিল ইমাম, উমর খালিদের জামিন হলো না, কিন্তু ওই একই মামলায় আর 5 জনের জামিন সুপ্রিম কোর্টের। কি ব্যাখ্যা সেখানে সুপ্রিম কোর্টের? একেবারেই দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জাস্টিস কুমারের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে, এবং সেখানেই তারা জানিয়ে দেন যে বৃহত্তর ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত যারা আজকে তাদের রায়ে তারা একেবারে পার্থক্য করেছেন 2 জন ব্যক্তি, শারজিল ইমাম এবং উমর খালিদকে, যারা এই দিল্লির যে দাঙ্গার ঘটনায় তারা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সেই বিষয়টিকে তারা এস্টাবলিশ করেন, এবং তাদের বক্তব্য যে বাকি 5 জন, অর্থাৎ যার মধ্যে গুলফিশা ফাতিমা রয়েছেন, মীরা হায়দার রয়েছেন, সাফিয়াউর রহমান রয়েছেন, মোহাম্মদ সালিম খান রয়েছেন, এবং সাদাব আহমেদ রয়েছেন, এই 5 জনকে যদিও জামিন দেওয়া হয়েছে, তার কারণ
তারা সরাসরি ভাবে এই যে বৃহত্তর কনস্পিরেসি, সেই বৃহত্তর কনস্পিরেসিতে তারা যুক্ত ছিলেন না। এবং তো এখানে আজকে যখন রায় ঘোষণা করে জাস্টিস কুমারের বেঞ্চ, সেই সময় তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল, যেহেতু ইউএপিএ ধারায় এই দুজন ব্যক্তি অর্থাৎ ওমর খালিদ এবং শারজিল ইমামের বিরুদ্ধে মামলা চলছে, ফলে সেখানে মামলার ডিলে হওয়া এবং সেখানে এখনো পর্যন্ত যে শুনানি পর্ব সেটা চলছে না, সেটাকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে তারা যেটা দেখার চেষ্টা করছেন, যারা ইম্পর্টেন্ট যে সমস্ত সাক্ষীরা রয়েছে তাদের জবানবন্দি নেওয়া এবং সেই বিষয়টাকে এস্টাবলিশ করার কতটা সময় দেওয়া হয়েছে এবং সেটা কতদিনের মধ্যে শেষ করা হবে সেই জায়গাটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন। আদালতের তরফ থেকে এটাও আজকে বলে দেওয়া হয়েছে 1 বছর বাদে শারজিল ইমাম এবং ওমর খালিদ তারা আবারও জামিনের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ। 5 लोगों को 7 में से बेल दी है सुप्रीम कोर्ट ने 5.5 साल के बाद। अब हमें उम्मीद है कि ट्रायल कोर्ट इनको जल्दी से जल्दी रिलीज ऑर्डर कर देगा बेल जेल से। सुप्रीम कोर्ट ने ये भी कहा है 2 लोगों का उमर खालिद और शर्जील इमाम की बेल खारिज करते हुए कि केस जल्दी से जल्दी चलना चाहिए, और अगर 1 साल में सारे प्रोटेक्टेड विटनेस जो होते हैं अगर वो उनका एग्जामिनेशन ख़त्म नहीं हुआ तो 1 साल बाद उमर खालिद और शर्जील इमाम बेल के लिए फिर अप्लाई कर सकते हैं। এই উমর খালিদের জেল মুক্তির দাবি জানিয়ে 8 জন আমেরিকান আইন প্রণেতা তারা চিঠি দিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূতকে। তারপরেও অবশ্য সুপ্রিম কোর্ট আইনের পথে চলেছে। সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, জামিন পাচ্ছেন না। অথচ এই আমেরিকার প্রসঙ্গ যখন আসছে তাহলে বলতে হবে, আমেরিকা যখন ভেনেজুয়েলার উপর আক্রমণ শানালো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সহ তার স্ত্রী তাদের দুজনকে তুলে নিয়ে চলে গেল, তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করলো। আর যখন ভারত উদ্বেগ প্রকাশ করেছে তখন আমেরিকা আবার কড়া মনোভাব দেখাচ্ছে। ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বিগ্ন ভারত, বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো। গতকালই দিল্লি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, এবং দিল্লির এই বিবৃতি যেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ভেনেজুয়েলায় যা ঘটছে তা উদ্বেগের, পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। ভেনেজুয়েলাবাসীর কল্যাণ ও নিরাপত্তার স্বার্থে ভারত ভেনেজুয়েলার পাশেই আছে। গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে ভেনেজুয়েলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। কারাকাসে ভারতীয় দূতাবাসে সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলছে এবং তাদের যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ঠিক এই বিবৃতির পরেই এবার নতুন করে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি, ভারতের উপর আরো শুল্ক চাপানোর হুমকি, আরো শুল্ক চাপাতে পারে হুমকি দিচ্ছে ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানিতে ট্রাম্প ক্ষুব্ধ, আর সেক্ষেত্রে মোদিকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েও ঘুরিয়ে ট্রাম্প বা আমেরিকা যে খুশি নয় তা জানিয়ে দিচ্ছে স্পষ্ট করে। He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. ডোনাল্ড ট্রাম্প চান ভারত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করুক। খুশি করতে গেলে কি করতে হবে না, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে। কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা ভারতের পক্ষে সম্ভব নয়। আসলে ব্রিক্স কয়েনের ভয় পাচ্ছে আমেরিকা, অন্তত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তো সেরকমই মনে করছে। ট্রাম্প মনে করছে যে ভারত বুঝি তার সাথে নেই। ভারত তো পরিষ্কার নানানভাবে বুঝিয়ে দিয়েছে যে তার সাথে এই ধরনের কাছে থাকবে না। যেহেতু ভেনেজুয়েলা থেকে আমরা অল্প স্বল্প তেল কিনতাম, এখন রাশিয়া থেকেও যদি তেল আমাদের কিনতে না দেয় তাহলে ভারতের অর্থনীতির উপর কিন্তু একটা বিরাট চাপ আসার সম্ভাবনা আছে। একটা হতে পারে যে আমরা যে ধরুন এই ব্রিক্স সম্মেলন হচ্ছে, এবারে ব্রিক্স এর চেয়ারম্যান ভারত, এখন এই সম্মেলনে ভারত যাতে কড়া অ্যাকশন না নিতে পারে বা ব্রিক্স মুদ্রা প্রচলন করবার যে একটা ভাবনা চিন্তা রয়েছে, সেইখানে ভারত যাতে না এগোয়, রাশিয়া চীনের সঙ্গে বেশি সম্পর্ক না করে, এইসব কারণেই হয়তো ভয় দেখাচ্ছে ভারতকে।